আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। আশা করি আমরা সবাই আমাদের ধৈর্য এবং সুবুদ্ধির পরিচয় দিয়ে এই করোনাকালীন মুহূর্তে পরিবারসহ সবাই ভালো আছি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ছবিতে যাকে দেখা যাচ্ছে তাকে আমরা কম বেশি সবাই চিনি। হ্যাঁ, তিনি শচীন টেন্ডুলকার। And he holds the record of scoring 18,426 runs in ODIs. হ্যাঁ, তার রেকর্ড সম্পর্কে আমরা কম বেশি সবাই জ্ঞাত। কিন্তু আমি যদি একটা সিচুয়েশন দাঁড় করাই, মনে করো যে কোনো এক কারণে কোনো একটা ম্যাচে আমরা ধরতেই পারি কাল্পনিক কোনো একটা ম্যাচ, টি-20 ম্যাচ, সেই ম্যাচে কোনো এক কারণে শচীন টেন্ডুলকারকে ফার্স্ট অর্ডারের দিকে না নামায় একদম লাস্ট অর্ডারের দিকে আমরা যদি 20তম ওভারে তাকে মাঠে নামাই, তাহলে তার সর্বোচ্চ স্কোর কত হতে পারে? সেখানে যদি আমরা হোয়াইট নোবেলস এইগুলো কনসিডারেশনে না নিয়ে আসি, সেক্ষেত্রে তার সর্বোচ্চ স্কোর হতে পারে 6 বলে 6 36। এর চাইতে বেশি রান করার পসিবিলিটি খুব একটা নাই বা স্কোপ তার নাই। কিন্তু সে তো 36 রান করার মতো একজন ব্যাটসম্যান না, যার ওডিআই প্রায় 18,000-এর বেশি রান। সে তো এক ওভারে 36 রান করার মতো ব্যক্তি নন। কিন্তু এখানে তাহলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, অবশ্যই আসলে তার হাতে সুযোগ নাই, তার হাতে অপশন নাই, তার হাতে মাত্র 6টা বল আছে। সে 6টা বলে আর কি করতে পারে? দ্যাট মিন্স তার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, অপরচুনিটি নাই রান করার, কারণ সে 20তম ওভারে নামছে হচ্ছে খেলতে। আশা করি এই সিচুয়েশনটা আমরা বুঝতে পারছি। তো চলো এই সিচুয়েশনটাকে আমরা একটু আলাদাভাবে ভাবি। আমরা অ্যানিম্যাল সায়েন্স পড়ছি কী কারণে? আমরা গত ক্লাসে বলছি যে, অথবা অবজেক্টিভস যেটা আমরা সেট করছিলাম, সেখানে আমরা বলছিলাম যে অ্যানিম্যাল রিলেটেড আর লাইভ স্টক আর পোলট্রি রিলেটেড যে কোনো এন্টারপ্রাইজ অথবা ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার জন্য আমরা অ্যানিম্যাল সায়েন্স পড়তে যাচ্ছি বা পড়ছি অলরেডি। তো এই যে অ্যানিম্যাল এন্টারপ্রাইজ বলি বা অ্যানিম্যাল ইন্ডাস্ট্রিজ বলি, এগুলো গড়ে তোলার পেছনে একটাই কারণ, ইকোনমিকভাবে বেনিফিট পাওয়া বা ইকোনমিক্যালি বেনিফিটেড হওয়া। এখন সেই ইকোনমিক বেনিফিট হওয়ার মানে ওই বেনিফিটটা নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে? সেই এন্টারপ্রাইজ অথবা সেই ইন্ডাস্ট্রিতে বা সেই বিজনেসে আমাদের কি ইনভেস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, আমরা ইনভেস্টমেন্ট করব। এখন আমি ইনভেস্টমেন্ট করলাম কোনো একটা এন্টারপ্রাইজে, ধরো কয়েক লাখ, অথবা সেটা হতে পারে কোটি, যাই হোক না কেন, আমরা প্রচুর পরিমাণে এটাকে ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পর দেখলাম যে সেখান থেকে কোনো ধরনের ভালো আউটকাম আসলো না। তো সেই ক্ষেত্রে কি কি কারণে এমন সিচুয়েশন বা এমন ঘটনা ঘটতে পারে? তো ফার্স্ট যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু বাছ বিচার না করে, বিবেচনা না করে, হুটহাট করে যদি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করে ফেলি, সেটা একটা বড় কারণ হতে পারে। কারণ যে কোনো ধরনের ব্যবসা অথবা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তোলার আগে, যে কোনো পণ্য উৎপাদনের আগে আমাকে দেখতে হবে মার্কেট সার্ভে করে যে আসলে তার বাজারে তার কাটতি কেমন, তার ডিমান্ড কেমন, সেটা আগে দেখতে হবে। সেটা না দেখে যদি আমরা কোনো কিছু হুটহাট করে ফেলি, তাহলে সেটাতে লাভের চাইতে লোকসানের সম্ভাবনাই অনেক বেশি থাকে। এখন দ্যাট মিন্স এটা যদি আমি একটি শচীন তেন্ডুলকারের সাথে তুলনা করি, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমরা সেই জিনিসটাই সিলেকশন করব বা সেই বিজনেসটাই সিলেকশন করব যেটার স্কোপ আছে, যেটার অপরচুনিটি আছে, যেটার ডিমান্ড আছে। সেরকম আমি এমন একটা বিজনেস শুরু করলাম যেটার আসলে আমাদের সোসাইটিতে বা আমাদের মার্কেটে তার স্কোপই নাই, হ্যাঁ, সেটার কাটতির কোনো স্কোপই নাই, তো আমরা তেমন কিছু সিলেকশন করব না। এখন কোনো কিছু সিলেকশন করতে গেলে আমাকে তো প্রত্যেকটা যে আইটেম আছে বা প্রত্যেকটা অপশন যে আছে, অপশন সম্পর্কে জানতে হবে
যেমন ধরো তুমি যদি কোনো একটা দোকান থেকে শার্ট কিনতে যাও, সেই শার্ট কিনতে গেলে তুমি 4-5টা শার্ট দেখবা, প্রত্যেকটার ফিচার দেখবা, ফিচার দেখার পর হয়তো বা তুমি ডিসিশন নিবা, হ্যাঁ কম্পেয়ার করে করে, না এটা না ভালো, না ওটা ভালো, ওটার সাথে এটার কাপড় ভালো, এটার কালার ভালো, এভাবে সিলেকশন করবা। তার মানে প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, পরেই না তুমি সিলেকশনের প্রসেসে যাবা। তো আমরা এনিম্যাল সায়েন্স নিয়ে বা এনিম্যাল সায়েন্স রিলেটেড ইন্ডাস্ট্রি নিয়ে বা লাইভ স্টক বা পোলট্রি নিয়ে যেহেতু ডিল করতে যাচ্ছি বা এই সম্পর্কিত বিজনেসের কথা ভাবছি, তো সেই ক্ষেত্রে আমাকেও তো জানতে হবে যে আমি ফিশারিজ বাদ দিয়ে বা এগ্রিকালচার বাদ দিয়ে বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র বাদ দিয়ে কেনই আমি এনিম্যাল রিলেটেড বা লাইভ স্টক বা পোলট্রি রিলেটেড বিজনেসে যাব, সেটা কেন যাব, এই লাইভ স্টক এবং পোলট্রিতে আমাদের কী কী অপরচুনিটি আছে, কী কী সুযোগ আছে, কী কী স্কোপ আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি আইডিয়া না থাকে তাহলে আমি বাকিদের সাথে কম্পেয়ার করতে পারবো না, সিলেকশনও করতে পারবো না। তো সুতরাং বুঝতে পারতেছো যে স্কোপটা জানতে হবে আমাদের, এই লাইভ স্টক এবং পোলট্রির স্কোপটা আমাদের দেশে কী পরিমাণ আছে, কতটুকু আছে, সেটা আমাকে জানতে হবে। আর সেটা জানার জন্যই মূলত আমাদের আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের হেডলাইনটা হচ্ছে স্কোপ অফ লাইভ স্টক ইন ইকোনমি অফ বাংলাদেশ, লাইভ স্টক সেন্সাস, ট্রেন্ডস ইন লাইভ স্টক প্রোডাকশন। আমরা প্রত্যেকটা জিনিস একটু করে দেখব, আমাদের ইকোনমিক কী কী স্কোপ আছে, আমাদের লাইভ স্টকের সেন্সাসটা যদি দেখি আমরা, মানে সুমারিটা যদি দেখি যে আমাদের দেশে কোন অ্যানিমেল কীরকম কী পরিমাণে আছে, এবং আরও একটা জিনিস দেখবো যে আমাদের বর্তমানে লাইভ স্টক প্রোডাকশনের অবস্থাটা কী। সো আমরা যদি অবজেক্টিভসগুলো একবার একটু দেখি, যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উইল বি এবল টু নো স্কোপ অফ লাইভ স্টক ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, আরেকটা জিনিস সেন্সাস অ্যান্ড ট্রেন্ডস অফ লাইভ স্টক প্রোডাকশন ইন বাংলাদেশ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সো লেটস স্টার্ট, কী কী স্কোপ আছে আমাদের দেশে। সো স্কোপগুলো দেখার আগে আমরা লাইভ স্টক, বাংলাদেশের যে লাইভ স্টক আছে সেই লাইভ স্টক নিয়ে আমরা একটু ধারণা নিই। আমরা অলরেডি জানছি যে লাইভ স্টক এবং পোলট্রি থেকে লাইভ স্টকের ডেফিনেশন, পোলট্রির ডেফিনেশন। তো এবার একটু লাইভ স্টক সম্পর্কে অন্যভাবে শিখি বা জানি। দেখো একটা ছবি, ছবিতে কি দেখা যাচ্ছে, ছবিতে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, কোনো একটা বন বা জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, রাস্তার দুপাশে অনেক গাছপালা, ঘাস। হ্যাঁ, আমরা বাসা থেকে বের হলেই রাস্তার দুপাশে, নদীর দুধারে, আম বাগানে বলো বা খেলার মাঠে বলো, অনেক জায়গা দেখি যেখানে অনেক ধরনের সবুজ গাছপালা, ঘাস, লতা পাতা থাকে। আমরা যদি একটু দেখি, একটা আম গাছে আম ধরতেছে, হ্যাঁ লাউ গাছে লাউ ধরতেছে, সেই গাছগুলো না হয় আমরা ইকোনমিক্যালি, সেই গাছগুলো থেকে আমরা ইকোনমিক্যালি বেনিফিট পাচ্ছি, বাট যে জিনিসগুলো আনইউজড, যেগুলোকে আমরা উইড বা আগাছা বলে থাকি, যেমন ধরো রাস্তার আশেপাশের ডালপালা, লতা পাতা, তারপর কোনো একটা মাঠের মধ্যে ঘাস, হ্যাঁ কোনো একটা জঙ্গলের বিভিন্ন গাছপালা, এইগুলা কি কোনোভাবে আমাদের কাজে আসে? একবার একটু ভাবো। হ্যাঁ, এগুলো আমাদের কাজে আসে। কিভাবে কাজে আসে? আমাদের লাইভ স্টকের মাধ্যমে। আমাদের যে সকল লাইভ স্টক আছে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, এরা কি করে? এরা এই সকল আনইউজড যে ভেজিটেশন আছে, যেগুলোরে আমরা ভেজিটেশন বলে থাকি, ন্যাচারাল ভেজিটেশন, এইগুলা খায় তারা। খাওয়ার পর সেই সকল এনিমেল থেকে আমরা আবার বিভিন্ন প্রোডাক্ট পাই। যেমন একটা ক্যাটেল যদি ঘাস খায়, লতা পাতা খায়, খাওয়ার পর সেই গরু থেকে আমরা বা ক্যাটেল থেকে আমরা কি পাচ্ছি? মিট পাচ্ছি, মিল্ক পাচ্ছি। দ্যাট মিন্স ইনডাইরেক্টলি কি হচ্ছে, এই ন্যাচারাল ভেজিটেশনগুলো ইউজড হচ্ছে বা আমাদের কাজে আসতেছে। কার মাধ্যমে কাজে আসতেছে? আমাদের লাইভ স্টকের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা লাইভ স্টকের একটা বড় বিষয় বা বড় দিক, যেটা আমরা হয়তো বা আমাদের অবচেতন মনে কখনো ভাবি না। সো আমরা বলতে পারি যে ন্যাচারাল ভেজিটেশন ক্যান বি ইউজড বাই মেন অনলি বাই লাইভ স্টক। চলো এবার আমরা একটু আমাদের লাইভ স্টক সেন্সাসটা দেখি, যে আমাদের দেশে লাইভ স্টকের বর্তমান সংখ্যার বিবেচনায় কোন লাইভ স্টকটা কী পরিমাণে আছে, কোন পোলট্রিটা কী পরিমাণে আছে। তো অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2017 and 18, বাংলাদেশে ক্যাটেলের পপুলেশন all and around 240 lakhs. ওকে, buffalo 14 lakhs, sheep around 34 lakhs, goat
261 lakhs. পোলট্রি, আমরা যদি পোলট্রিটা কনসিডার করি তো ইন টোটাল আমরা পোলট্রিটাতে মূলত সেন্সাসে আসছে চিকেন এবং ডাকের বিষয়টা। তো চিকেন এবং ডাক মিলায়া টোটাল রয়েছে প্রায় 33,000-এর মতো, যেখানে চিকেন প্রায় 2,800-র মতো, এবং পোলট্রিটা হচ্ছে 3,379.98 লাখ, যেখানে চিকেন আছে প্রায় 2,800-র মতো এবং ডাকের সংখ্যা অনেক কম, সেটা প্রায় 500, অ্যারাউন্ড 500 লাখ। তো এই হচ্ছে আমাদের লাইভ স্টকের সেন্সাস। সর্বশেষ যে সেন্সাসটা ছিল সেই অনুসারে আমাদের দেশের লাইভ স্টকের সংখ্যা। তো আমরা যদি একটু দেখি লাইভ স্টকের ক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি হচ্ছে গোট, দেন ক্যাটল, দেন শিপ অ্যান্ড দেন বাফেলো, এবং পোলট্রির ক্ষেত্রে অনায়াসে বলা যায় যে সেখানে চিকেনের সংখ্যা বেশি ডাকের চাইতে। তো এই ছিল মোটামুটি আমাদের লাইভ স্টকের সংখ্যার একটা ধারণা। এবার চলো দেখা যাক যে প্রেজেন্ট স্ট্যাটাস অফ লাইভ স্টক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। হ্যাঁ, এই লাইভ স্টককে বেস করে বা পোলট্রিকে বেস করে যে ইন্ডাস্ট্রিগুলো বা যে এন্টারপ্রাইজগুলো আমাদের দেশে গড়ে উঠছে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, সেখানে বলা হচ্ছে যে জিপি ব্রিডার ফার্ম আছে প্রায় 8টা, যেটাকে আমরা বলি গ্র্যান্ড প্যারেন্ট ব্রিডার ফার্ম। তারপর পিএস ব্রিডার ফার্মস অ্যান্ড হ্যাচারি, যেটাকে আমরা বলতেছি প্যারেন্ট স্টক ব্রিডার ফার্ম, সেটার সংখ্যা প্রায় 82। ফিড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং কোম্পানি প্রায় 74টা, কমার্শিয়াল ব্রয়লার ফার্ম হচ্ছে প্রায় 53,000-এর মতো, লেয়ার ফার্ম প্রায় 18,000-এর মতো, ডাক ফার্ম আছে প্রায় 6,500-এর মতো, মিট প্রসেসিং প্ল্যান্ট আছে 6টা, মেডিসিন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং কোম্পানি আছে প্রায় 93টা, এবং পোলট্রি ভ্যাকসিন মার্কেটিং কোম্পানি আছে 10টা। তো এখানে আরেকটা জিনিস ইনক্লুড হয় না, সেটা হচ্ছে বিভিন্ন ডেইরি ফার্ম, বিভিন্ন ক্যাটেল ফ্যাটেনিং ফার্ম, সেগুলোও আছে প্রচুর পরিমাণে, যেটা হয়তো বা আমাদের এই গণনায় আসে নাই, এবং সেটার একজ্যাক্ট সংখ্যাটাও বের করাও খুবই টাফ। তো কিছু একটা মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাম আমাদের লাইভ স্টক ইন্ডাস্ট্রি সম্পর্কে। চলো এইবার আমরা যে স্কোপটা রয়েছে আমাদের লাইভ স্টক প্রোডাকশনের বাংলাদেশে সেই সম্পর্কে একটু দেখি, যে স্কোপ অফ লাইভ স্টক প্রোডাকশন ইন বাংলাদেশ। তো ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে মিল্ক প্রোডাকশন। হ্যাঁ, মিল্ক প্রোডাকশন কেন জরুরি? আমরা বলতেছি যে ইট ইজ কল্ড দ্য কমপ্লিট ফুড। মিল্ককে বলা হয় কমপ্লিট ফুড বিকজ মিল্ক কন্টেন অল দ্য 6 নিউট্রিয়েন্টস উই নিড ফর আওয়ার বডি। হ্যাঁ, অনলি সোর্স অফ সাফিসিয়েন্ট এনার্জি, মিনারেলস অ্যান্ড ভিটামিনস অ্যান্ড অ্যানিমাল প্রোটিন, তার একটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এই মিল্ক। তো আমরা যদি একটুখানি দেখি আমাদের পার ডে পার ক্যাপিটা মিল্ক ডিমান্ড হচ্ছে 250 ml, সেখানে আমরা সাপ্লাই পাচ্ছি মাত্র 158 ml-এর মতো। তার মানে আমাদের একটা বড় ঘাটতি রয়ে গেছে মিল্কে। তো আমরা জানি যে বাজারে যেই জিনিসটার ঘাটতি আছে তারই ডিমান্ড বেশি, এবং যারই ডিমান্ড বেশি তারই কী হয়, প্রাইস বেশি হয়। দ্যাট মিন্স আমরা যদি এই ডেইরি ফার্মিং করতে চাই বা ডেইরি রিলেটেড অর মিল্ক রিলেটেড যদি কোনো এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই, তার একটা ভালো বাজার আমরা পাবো, যেহেতু তার ডিমান্ড এখনও অনেক বেশি আছে। তো নেক্সট আমরা যদি দেখি মিট প্রোডাকশনের বিষয়টা কেমন আমাদের দেশে, তার আগে একটু দেখি যে মিটটা কেন জরুরি। এক কথা যে মিট ইজ রিচ ইন প্রোটিন অ্যান্ড ভিটামিন বি12 হুইচ ইজ অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট ফুড। হ্যাঁ, আমরা অনেকেই বলে থাকি গরিবের মাংস, বলা হয় হচ্ছে ডালকে। হ্যাঁ, ডাল থেকে আমরা প্রোটিনের একটা বড় অংশের চাহিদা পূরণ করতে পারি, কিন্তু উদ্ভিজ্জ অর প্ল্যান্ট প্রোটিনে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন অনুপস্থিত থাকে, যা পূরণ করার জন্য তোমাকে আমাকে অবশ্যই মাংস খাইতে হবে। এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে ভিটামিন বি12, যেটা প্ল্যান্ট প্রোটিনে থাকে না, সেটা অবভিয়াসলি তোমাকে মিট প্রোটিন থেকে নিতে হবে। তো আমরা যদি এটার পরিসংখ্যানটা একটু দেখি, যে 17-18 সালের হিসাব অনুসারে আমাদের দেশে পার ক্যাপিটা মিটের ডিমান্ড হচ্ছে 120 গ্রাম, সেখানে পার ক্যাপিটা সাপ্লাই হচ্ছে 122.10 গ্রাম। দ্যাট মিন্স হচ্ছে আমাদের পার ক্যাপিটা হিসাবে মিটের উদ্ধৃতি আছে, বলা যায় উদ্ধৃত অনেকটাই, যে আমাদের ডিমান্ডের চেয়ে প্রোডাকশন অনেক বেশি আছে। যদিও আমরা যদি বলি যে তাহলে তো প্রত্যেক মানুষ কেন পাচ্ছে না মাংস, এখানে একটা অসম বন্টন আছে।
তো এখানে এই অসম বন্টনের বিষয়টাতে আমরা না যাই আপাতত। তো আপাতত আমরা জানি যে মিট প্রোডাকশনে আমাদের দেশ অনেকটাই প্রায় স্বয়ংসম্পূর্ণ। এবার আমরা যদি একটু এগ প্রোডাকশনের দিকে তাকাই, তো একটা কেন জরুরি? একটাকে বলা হচ্ছে এক্সেলেন্ট সোর্স অফ প্রোটিন অ্যান্ড এনার্জি। হ্যাঁ, আমরা জানি আমরা কম বেশি প্রতিদিনই ডিম খাই। যারা হোস্টেলে থাকি বা হলে থাকি তাদের বেলায় তো এটার হিসাব করতে যাওয়াটাই বোকামি, কারণ তারা প্রচুর এত পরিমাণে ডিম খায় যে এটার হিসাব করা খুব টাফ। তো চলো দেখা যায় যে পার ক্যাপিটা পার ইয়ার আমাদের দেশে একজন মানুষের ডিমের ডিমান্ড হচ্ছে 104 পিস, সেখানে একজন মানুষ পাচ্ছে মাত্র 95 পিস। তার মানে এইখানেও একটা বড় ঘাটতি আছে। আর ঘাটতি আছেই মানে বাজারে কাটতি পাওয়া যাবে, আর বাজারে কাটতি হলেই তার দাম বেশি আমরা পাবো এবং বিজনেস ভালো হবে। তো এগ প্রোডাকশনটাও আমরা কনসিডারেশনে রাখতে পারি। চলো আমরা আরও কিছু জিনিস দেখি। এই যে একটা কমন চিত্র, সেখানে কি দেখা যাচ্ছে যে বাফেলো আর ক্যাটেল ইউজ করে একজন ল্যান্ড কাল্টিভেশন করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিম্যাল ড্রাফট পাওয়ার। অ্যানিমেলের পাওয়ারটাকে কাজে লাগানো, অ্যানিমেলের শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন কাজ সমাধা করা। এই চিত্র অনুসারে বা আমাদের ছোটোবেলা থেকে আমরা যেটা জানে আসছি যে আমাদের প্রায় 80% লোক কৃষির সাথে জড়িত, যদিও দিন দিন এটা কমে যাচ্ছে। তো একটা সময় কিন্তু এই লাইভ স্টক আমাদের এগ্রিকালচারের ব্যাকবোন ছিল, কারণ এই লাইভ স্টক দ্বারাই মূলত জমির চাষবাস হতো। কারণ হচ্ছে মেকানাইজেশনটা আগে খুব বড় আকারে অন্তত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল না, আমাদের দেশ তো দূরের কথা। তো ওয়ান্স ইট ওয়াজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশি এগ্রিকালচার। তো আস্তে আস্তে দিন বদলাচ্ছে, আমরা ডিজিটাল হচ্ছি, মেকানাইজড হচ্ছি এবং লাইভ স্টকের ব্যবহার করছে। তারপরও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনও কিন্তু লাইভ স্টক ল্যান্ড কাল্টিভেশন এবং ট্রান্সপোর্টেশনে ব্যবহার হয়। তো একটা হিসেবে দেখা গেছে যে 1 বুলক ইজ ইকুইভ্যালেন্ট টু 0.75 হর্স পাওয়ার। আমরা যদি হর্স পাওয়ারের সাথে তুলনা করি, একটা বুলক আমাদেরকে প্রায় 0.75 হর্স পাওয়ারের মতো এনার্জি দিয়ে থাকে, যেটা আমরা কখনো হয়তো বা অনুধাবন করি না। তো এই হচ্ছে আমাদের ল্যান্ড কাল্টিভেশন ট্রান্সপোর্টেশনে অ্যানিম্যাল ড্রাফট পাওয়ারের ব্যবহার, যেটা একটা অন্তত আমরা যদি স্কোপের ক্ষেত্রে বিবেচনা করি যে প্রত্যন্ত এলাকাতে এটা একটা ইউজফুল জিনিস একজন মানুষের বা একজন খামারের জন্য বা ফার্মারের জন্য। এবার এখানে একটা ছবিটা দেখি যে এখানে কি দেখা যাচ্ছে, এসিআই বাম্পার জৈব সার। ইদানিংকালে জৈব সারের খুব ভালো একটা কাটতি আছে। কেমিক্যাল ফার্টিলাইজারের চাইতে বা কেমিক্যাল ফার্টিলাইজারের পাশাপাশি জৈব সারের অনেক ভূমিকা আছে এবং আমাদের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এটা অনেকটাই অপরিহার্য এবং মাটির স্বাস্থ্যটাকে, সয়েল হেলথটাকে ঠিক রাখার জন্য এটা জরুরি। এখন আসি আমরা যে আমরা আমাদের বাসাবাড়িতে এক রকমের জৈব সার তৈরি করে নিতে পারি, যেটাকে আমরা বলতেছি ফার্ম ইয়ার্ড ম্যানিউর। ফার্ম খামার, ইয়ার্ড মানে উঠোন, ম্যানিউর সার। তার মানে এখানে কয়েকটা জিনিস জড়িত, খামার, উঠান। এটাকে ফার্ম ইয়ার্ড ম্যানিউর বলার কারণ হচ্ছে যে আমরা ফার্ম থেকে কি পাই, যদি সেটা ডেয়ারি ফার্ম বা পোলট্রি ফার্ম বা গোট শিপ যে ফার্মে হোক, সেখান থেকে আমরা অ্যানিমেলের ফিসিস পাই, ইউরিন পাই। যে ফিসিস ইউরিনে প্রচুর পরিমাণে ইউরিনে যেমন ইউরিয়া থাকে, ফিসিসে আরও অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা আমাদের জমির জন্য ভালো। তো খামার থেকে প্রাপ্ত সেই সকল বিষ্ঠা এবং আমাদের কিচেন থেকে, বাসাবাড়ি থেকে যে সকল পচনশীল দ্রব্যাদি উঠানে পড়ে থাকে, এই সব কিছু মিলে যদি আমরা কোনো একটা জায়গায় কম্পোস্টিং করি, কম্পোস্টিং করার পর আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ফার্মইয়ার্ড ম্যানিউর, যেটা আমাদের জৈব সারের চাহিদা পূরণ করতে পারে। তো দেখা যাক যে লাইভ স্টক থেকে আমরা ফার্মইয়ার্ড ম্যানিউরের জন্য কি পাচ্ছি, যে 10 to 20 kg dung is obtained on an average from every cow or buffalo। হ্যাঁ, একটি স্ট্যান্ডার্ড সাইজের গরু থেকে আমরা প্রায় দৈনিক 10 থেকে 20 কেজির মতো গোবর পেতে পারি এবং সেই গোবর কম্পোস্টিং করে আমরা ফার্মইয়ার্ড ম্যানিউর তৈরি করতে পারি। তারপর এক্সেলেন্ট সোর্স অফ ফার্মইয়ার্ড ম্যানিউর অর কম্পোস্ট ম্যানিউর, হ্যাঁ অলরেডি আমরা এটা বলে ফেলছি। এবং এই যে কাউডাংয়ের কথা আমরা বলতেছি, সেই কাউডাং যে শুধুমাত্র ফার্মইয়ার্ড ম্যানিউর অর কম্পোস্ট হিসেবে যে ব্যবহার হয় তা না, আমাদের দেশগ্রামে বা আমি চাঁপাইনবাবগঞ্জ শহরেও অনেক জায়গায় দেখছি, সেটা হচ্ছে কি যে ডাং কেকস আর ইউটিলাইজড এজ এ সোর্স অফ ফুয়েল। এই কাউডাং থেকে ডাং কেক তৈরি করা হয়, যেটা ফুয়েল হিসেবে বিভিন্ন বাসা বাড়িতে ব্যবহার করা হয় ভাত তরকারি রান্না করার জন্য।
তো এক্ষেত্রেও একটা ভালো স্কোপ আছে আমাদের অ্যানিমেলের বাই প্রোডাক্ট নিয়ে। তো এই অ্যানিমেলটাকে বা লাইভ স্টক এবং পোলট্রিকে আমরা অল্টারনেট সোর্স অফ ইনকাম হিসেবেও ধরতে পারি। কিভাবে? চলো দেখা যাক। ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা বন্যাকালীন মুহূর্ত মনে হচ্ছে, যেখানে হচ্ছে ধানগুলা জমির ধানগুলো পানিতে ডুবে গেছে বা যাবে যাবে অবস্থা। হ্যাঁ, আমাদের দেশ বন্যাপ্রবণ দেশ। অনেক প্রতি বছরই আমাদের দেশে বন্যা হয়, এবং আমাদের দেশে এমন অনেক খামারি আছে যাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে এই সকল ফসল। এখন কোনো খামার বা কোনো খামারি বা কোনো ফার্মার যদি শুধুমাত্র তার ফসলের উপর নির্ভর করে, তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় সে যদি ফসল হারায় ফেলে, তাহলে তার সারা বছরের চলার যে অবলম্বন সেটা শেষ হয়ে যেতে পারে, বা তিনি সমস্যায় পড়তে পারেন। কিন্তু তিনি যদি তার ফসল উৎপাদনের সাথে সাথে যদি বাসায় লাইভ স্টক এবং পোলট্রি ফার্মিং করেন ছোট আকারে হলেও, তাহলে এই সকল জমির ফসল নষ্ট হওয়ার পর সে কি করতে পারবে? তার জীবিকাকে নির্বাহ করার জন্য সেই সকল লাইভস্টক এবং পোলট্রির হেল্প নিতে পারবে। এটা একটা দিক। আরেকটা দিক আমরা যদি বলি, যে আমরা জানি সারা বছরে আমরা 3টা ফসল করে থাকি। এই 3 ফসল কিন্তু দেশের সকল জায়গায় হয় না। কিছু কিছু জায়গায় একটা ফসল হয় এবং কিছু কিছু জায়গায় 2টা ফসল হয়। এখন যে কৃষক শুধুমাত্র ফসলের উপর নির্ভর করে এবং সে যদি বছরে একটা ফসল বা 2টা ফসল করতে পারে, তার মানে একটা সিজন তাকে বসে থাকতে হইতেছে। একটা সিজনে তার আয়ের উৎস নাই। তো তার যদি এই ফসলের পাশাপাশি লাইভস্টক এবং পোলট্রি ফার্মিং থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অল্টারনেট সোর্স হিসেবে, অল্টারনেট লিভলিহুড হিসেবে সে এই লাইভস্টক এবং এই পোলট্রিকে সে ব্যবহার করতে পারে। আশা করি যে লাইভস্টক এবং পোলট্রি অল্টারনেট ইনকাম সোর্স হিসেবে কীভাবে কাজ করে তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা একটু ডাইরেক্টলি দেখি যে এমপ্লয়মেন্ট জেনারেশন এই লাইভস্টক এবং পোলট্রি থেকে কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। তো এমপ্লয়মেন্ট জেনারেশন কীভাবে হচ্ছে আমরা একটু দেখব। তার আগে একটু দেখি যে এটার উপাত্তটা কীরকম। যে বলা হয় অ্যাভারেজ 20% এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডাইরেক্টলি অ্যান্ড 45% ইনডাইরেক্টলি। হ্যাঁ, এই লাইভস্টক এবং পোলট্রিকে কেন্দ্র করে আমাদের দেশে সরাসরিভাবে প্রায় 20 ভাগ লোকের এমপ্লয়মেন্ট হয়, এবং ইনডাইরেক্টলি প্রায় 45 ভাগ লোকের কর্মসংস্থান হয়। চলো আমরা একটু দেখি যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথাটা কেন আসতেছে এবং কি আসলে জিনিসটা। এই ছবিটা দেখো। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে একজন লোক, তার অনেকগুলো গরু আছে, সে পরিচর্যা করতেছে, এবং পরিচর্যা সে এই জন্যই করতেছে কারণ সে এখান থেকে ইকোনমিক বেনিফিট পায়। এবং আমাদের দেশে এরকম অনেক অনেক উদাহরণ আছে। অনেক শিক্ষিত মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় চাকরি জোগাইতে না পারে, তারা কি করছে, তারা হচ্ছে এন্টারপ্রেনারশিপের মতো করে এই ডেইরি ফার্মিং, গোট ফার্মিং, পোলট্রি ফার্মিং শুরু করছে, এবং তারা সফলও হয়েছে। তো এইভাবে ডাইরেক্ট কোনো একটা ফার্মিং করা বা অ্যানিমেল রিলেটেড ইন্ডাস্ট্রি গড়ে তোলা, সেটা হচ্ছে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশন। এবং এই ডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের দেশে হচ্ছে প্রায় 20%, যার সাথে এই সকল ক্যাটেল, গোট, শিপ, চিকেন, ডাক জড়িত। এটা হচ্ছে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশন। এবার আমরা একটু ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু দেখি কীভাবে হচ্ছে। ছবিতে দেখো, প্রাণের মিল্ক ভিটার মিল্ক, আড়ংয়ের মিল্ক, এরকম অনেক মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট আছে আমাদের বাজারে। এই সকল প্রোডাক্ট তৈরি হচ্ছে মিল্ক থেকে। মিল্ক আসছে ক্যাটেল থেকে। তার মানে এই ক্যাটেল যদি না থাকতো, এই যে পাস্তুরাইজ মিল্ক, ইউএসটি মিল্ক, দই, আইসক্রিম, এই সকল ফ্যাক্টরি বা এই সকল মার্কেটিংয়ের সাথে যে সকল লোক জড়িত, তাদের কিন্তু কি হতো না, এমপ্লয়মেন্ট জেনারেশনটা হতো না। দ্যাট মিনস এই সকল কোম্পানিতে যারা যারা কাজ করতেছে, তারা কিন্তু ইনডাইরেক্টলি লাইভস্টকের উপরই ডিপেন্ডেন্ট, এবং ইনডাইরেক্টলি লাইভস্টকের কারণেই তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। চলো আরও উদাহরণ দেখি। এই যে অ্যাঙ্কার ফিড, এরকম অনেক ফিড আছে আরও আমাদের দেশে, নারিশ, আফতাব, অনেক ফিড আছে। এই সকল ফিড কাদের জন্য তৈরি করা হচ্ছে? এই যে দেখো, ব্রয়লার ফিড, এখানে ক্যাটেল ফিড, এখানে ফিশ ফিড। দ্যাট মিনস কি, এনিমেলের জন্য এই সকল ফিড তৈরি করা হচ্ছে। এখন এই লাইভ স্টক, এই পোলট্রি যদি না থাকতো, এই ফিডের কোনো দরকারই ছিল না, এই ইন্ডাস্ট্রিজেরও কোনো দরকার ছিল না। তার মানে এখানেও কিন্তু ইনডাইরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। এইখানে দেখো অ্যান্টিহিস্টামিন ফ্যাট, এটা ক্যাটেলের একটা
ওর অ্যানিমেলের একটা ইনজেকশন স্কোয়ারের। তার মানে কি, এই যে ওষুধ কোম্পানিগুলো আছে যারা ভেটেরিনারি ড্রাগ তৈরি করে লাইভস্টকের জন্য, পোলট্রির জন্য, এই সেক্টরটাতে যে সকল লোকজন কাজ করতেছে তাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটাও হয়েছে কিন্তু লাইভস্টক এবং পোলট্রির জন্য। দ্যাট মিন্স ইনডাইরেক্টলি এখানেও এমপ্লয়মেন্ট জেনারেশন করছে লাইভস্টক এবং পোলট্রি। তো আশা করি যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশনের বিষয়টা তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা জিনিস দেখি। ছবিতে কি দেখা যাচ্ছে? প্রথম ছবিতে একজন মহিলা, গ্রাম্য মহিলা গরুকে খাবার খাওয়াচ্ছেন, আরেকটা ছবিতে আরেকজন গ্রাম্য মহিলা তার ছাগলগুলোকে খাবার খাওয়াচ্ছেন। তো এখান থেকে আমরা দুটা জিনিস ডিনোট করতে চাই। একটা হচ্ছে যে লাইভস্টক এবং পোলট্রি রিয়ারিং করে বা ফার্মিং করে আমরা আমাদের দেশের প্রত্যন্ত গ্রামে পোভার্টি এলিভেশন করতে পারি। দ্যাট মিন্স দারিদ্র দূরীকরণে লাইভস্টকের একটা ভূমিকা আছে। এবং আরেকটা বিষয় আমরা বলে থাকি উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নেও লাইভস্টকের একটা ভূমিকা আছে। তোমরা যদি খেয়াল করো দেখবা বিভিন্ন সময় বিভিন্ন এনজিও বা সরকারি সংস্থা গ্রামের মহিলাদের মাঝখানে ছাগল বিতরণ করে। সেটা কিন্তু হয় নারীর ক্ষমতায়নের জন্য অথবা পভার্টি এলিভেশন, এই দুইটা প্রোগ্রামের যে কোনো একটা একটার আওতায় এই কাজগুলো করা হয়। সো আমরা বলতে পারি যে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং পভার্টি এলিভেশনের ক্ষেত্রেও লাইভস্টকের একটা ভূমিকা আছে। তো আমরা একটু দেখি যে মেনি অফ দ্য অপারেশনস ইন অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড পোলট্রি ফার্মিং ক্যান বি ডান বাই দ্য রুরাল উইমেন। হ্যাঁ, যেহেতু গ্রামের মহিলারা তাদের সময়েরগুলোর বড় একটা অংশ বসেই কাটায় বাড়িতে, তো তারা যদি কোনো ক্যাটেল ফার্মিং করে বা কোনো গোট অর শিপ অর চিকেন অর ডাক এগুলো যদি রিয়ারিং করে, তাহলে তাদের সময়টাও কেটে যাবে, বড় তার সাথে সাথে সে সময়টা কাজে লাগবে। কিভাবে? তারা একটা গরু লালন পালন করলে বা 3-4টা ছাগল লালন পালন করলে একই সাথে তারা ওখান থেকে টাকা পয়সা পাবে, যেটা তাদের দারিদ্র্য দূরীকরণ এবং তাদের নিজেদের ক্ষমতায়নে কাজে লাগবে। কারণ আমরা জানি ক্ষমতার উৎসই হচ্ছে টাকা ইদানিং। হ্যাঁ, একজন মেয়ের কাছে বা একজন নারীর কাছে যদি টাকা থাকে তাহলে তার সংসারে গুরুত্বও থাকবে, দ্যাট মিন্স পাওয়ারটা আসবে। চলো আমরা আরেকটু দেখি। এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? বেঙ্গল মিট। তোমরা হয়তো বেঙ্গল মিটের নাম শুনে থাকবা। বেঙ্গল মিট হচ্ছে বাংলাদেশের এমন একটি মিট প্রসেসিং কোম্পানি। তারা কি করে? তারা বিভিন্ন ধরনের মিট, দ্যাট মিন্স ক্যাটেল মিট, চিকেন মিট, এগুলো তারা প্রসেস করে এবং সেই মিট আমাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রি করে। তার সাথে সাথে তারা সেগুলো এক্সপোর্টের জন্য তৈরি করে। তো আমরা তাহলে বুঝলাম কি, যে আমরা যদি এই লাইভস্টক এবং পোলট্রিটাকে ভালোভাবে ঢেলে সাজাইতে পারি, ইনভেস্ট করতে পারি, তাহলে এখান থেকে আমাদের এক্সপোর্ট করার একটা অপরচুনিটি আছে, বৈদেশিক মুদ্রা অর্জন করারও একটা ভালো অপরচুনিটি আছে। আরেকটা জিনিস দেখো, আমি আগেও তোমাদেরকে বলেছি যে কেএফসি, নান্দোস, আমরা যদি আরও চাপায়ের কথাও ভাবি, যেখানে আমরা বলে থাকি কাজী ফার্মস কিচেন, তো এই সকল রেস্টুরেন্টে মূলত কি করা হয়, চিকেনের যে আইটেমগুলো থাকে তার ম্যাক্সিমামগুলোই তৈরি করা হচ্ছে ব্রয়লার দিয়ে। এবং এই ব্রয়লার আমরা যদি একটু বাজারের দিকে তাকাই, যে ডাইরেক্টলি মানুষ ব্রয়লার না খাইলেও রেস্টুরেন্টে গিয়ে সে প্রসেস করা ব্রয়লার কিন্তু অনেকেই খায়। দ্যাট মিন্স আমরা বলতে পারি কি যে ইনক্রিজ ডিমান্ড ফর প্রসেসড মিট অ্যান্ড প্রসেসড ফুড। হ্যাঁ, আমাদের বাজারগুলোতে ইদানিং বিভিন্ন প্রসেসড মিট এবং প্রসেসড ফুডের ভালো বাজার তৈরি হচ্ছে। তো এই প্রসেসড ফুড এবং প্রসেসড মিটের এই বাজারে লাইভস্টক এবং পোলট্রি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, এবং সেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের এন্টারপ্রাইজ এবং ইন্ডাস্ট্রি অর বিজনেস গড়ে তোলার জন্য। তো কন্ট্রিবিউশন অফ লাইভস্টক অ্যান্ড পোলট্রি ইন দ্য ন্যাশনাল ইকোনমি অফ বাংলাদেশ 17-18 একটা সেন্সাস এখানে দেওয়া হয়েছে। তো এই ডাটাগুলো কম বেশি আমি তোমাদেরকে বলে ফেলছি, যে এমপ্লয়মেন্ট ডাইরেক্টলি প্রায় 20%, ইনডাইরেক্টলি 45%, এটা আমরা বলে দিছি। তো এবার আমরা একটু দেখবো যে প্রেজেন্ট ট্রেন্ডস অফ লাইভস্টক প্রোডাকশন ইন বাংলাদেশ। আমাদের দেশে বর্তমানে লাইভস্টক প্রোডাকশনের ধারাটা আসলে কীরকম। তো ফার্স্ট আমরা যদি দেখি যে হ্যাভিং প্রেজেন্টলি মেনি প্রসেসিং প্ল্যান্ট অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ফ্যাক্টরিজ। হ্যাঁ, একটা সময় আমাদের দেশে এত মিট প্রসেসিং প্ল্যান্ট ছিল না। ইদানিং তুমি যদি দেখো প্রাণ, আড়ং, ফ্রেশ এবং আরও অনেক নামি বেনামি কোম্পানি আছে যারা
বিভিন্ন প্রসেসিং প্ল্যান্ট তৈরি করে নতুনভাবে ব্যবসা শুরু করছে। তারপর ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ক্যাটেল ব্রিডিং ফার্ম অ্যান্ড ফ্রোজেন সিমেন্ট ব্যাংক ইন অপারেশন। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের দেশে এখন নতুন। যেমন আমি যদি বলি, আমাদের দেশে কয়েক মাস আগে একটা কোম্পানি, হ্যাঁ, তারা কি করছে, বাইরে থেকে উড়োজাহাজে করে গরু নিয়ে আসছে, যেটাকে আমরা বলতেছি ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ক্যাটেল ফার্মিং। তারা ওই গরুগুলো নিয়ে আসছে, ফার্মিং করবে, প্লাস হচ্ছে সেই ক্যাটেলগুলোকে ব্যবহার করে তারা সিমেন্ট কালেকশন করে সেটা ফ্রিজিং করে ফ্রোজেন করে সেগুলো বাজারে বিক্রি করবে। তো এই যে নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন টেকনোলজিগুলা ইদানিং লাইভস্টক এবং পোলট্রির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এবং ক্যাটেল অ্যান্ড বাফেলো অলসো কন্ট্রিবিউট হাইট, স্কিন, বোনস অ্যান্ড হোপস। ওকে, এটা আমরা অলরেডি জানি, অ্যানিমেলের ইউজ থেকে আমরা জানছি যে ক্যাটেল, বাফেলো এগুলা থেকে আমরা যে চামড়া পাই, যে হাড় পাই বা হুফ পাই, সেগুলো আমাদের বিভিন্ন ধরনের লেদার প্রোডাক্ট সহ বিভিন্ন প্রোডাক্ট তৈরিতে ব্যবহার হচ্ছে। যার একটা বড় উদাহরণ আমরা জানি যে পুরান ঢাকার দিকের হাজারীবাগের দিকে যে ট্যানারি শিল্প, যেটা রিসেন্টলি সাভারে স্থানান্তরিত করার প্রসেস চলছে, সেই ট্যানারি শিল্প মানেই হচ্ছে স্কিন রিলেটেড, এনিমেলের স্কিন নিয়ে কাজ করা এবং স্কিন থেকে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা, এবং সেটাও আমাদের দেশে পপুলার হচ্ছে দিন দিন। এখন যদি আমরা আমাদের প্রবলেমগুলো দেখি, যে মেজর প্রবলেমস অফ লাইভস্টক প্রোডাকশন ইন বাংলাদেশ, আমাদের দেশে আমরা এতক্ষণ দেখলাম আমাদের লাইভস্টক এবং পোলট্রির কী কী সম্ভাবনা আছে, কী কী সুযোগ আছে, অপরচুনিটি আছে। তো প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দিক থাকে। তো আমরা এতক্ষণ পজিটিভ দিকগুলো দেখলাম, এখন আমরা একটু দেখবো যে আমাদের দেশে এই সম্ভাবনাগুলোকে অ্যাচিভ করতে গেলে কি কি বাধা আছে, কি কি অন্তরায় আছে, কি কি প্রবলেম আছে। চলো দেখা যাক। হোয়াট ইলস গ্যাপ বিটুইন দ্য ট্রেডিশনাল অ্যান্ড ইন্টেন্সিভ অ্যান্ড সেমি ইন্টেন্সিভ ফার্মিং। হ্যাঁ, আমাদের দেশের কৃষকরা যে সিস্টেমে বা যে পদ্ধতিতে লাইভস্টক এবং পোলট্রি ফার্মিং করে, তা হচ্ছে সেই মান্ধাতাকালের অনেক আগের টেকনিক। আর নতুন যে টেকনিকগুলো আছে বা নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে, সেইগুলো আমাদের দেশের অনেক কৃষকরা এখনও জানে না। এই দুইটা টেকনিকের মাঝখানে একটা বিস্তর ফারাক, এবং এই বিস্তর ফারাকের কারণে প্রোডাকশনও অনেক কম বেশি হয়। একজন কৃষক একটা দেশি গরুর পেছনে যদি যে সারা দিনের যে পরিশ্রমটা দেয়, সে যদি একটা উন্নত জাতের গাভীর পিছনে সেই শ্রমটা একটু নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে দেয়, তাহলে কিন্তু তার প্রোডাকশন প্রায় 3 থেকে 4 গুণ হতে পারে। একটা দেশি গরু যেখানে 2-3 লিটার দুধ দেবে, একটা বিদেশি গরু থেকে সে ওইটা 25 থেকে 30 লিটার পর্যন্ত নিয়ে আসতে পারে। শুধুমাত্র কি তার সেই যে ফার্মিং সিস্টেমটাতে, টেকনোলজিটাতে, টেকনিকটাতে পরিবর্তন নিয়ে আসতে হবে। তা আমাদের এই গ্যাপটা রয়ে গেছে। ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ হাইব্রিড অ্যানিমেলস অ্যান্ড অলসো দ্য ল্যাক অফ নলেজ। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি বলে ফেললাম যে আমাদের দেশে উন্নত জাতের গরুর যে যোগান, সে যোগানের একটু অভাব আছে, এবং তার সাথে সাথে আমাদের কৃষকদের জ্ঞানের অভাব আছে। অনেক কৃষকরা জানেই না যে 30 লিটার বা 25 লিটার এরকম উৎপাদন করার মতো গাভীও আমাদের দেশে সহজলভ্য, এই নলেজটাই তাদের নাই। তারপর অ্যানিম্যাল ডিজিজ, অ্যানিমেলের রোগ, এই রোগটা একটা বড় অন্তরায়। কিছুদিন আগেও এবং এখনও অনেক জায়গায় একটা রোগ খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, লাম্পি স্কিন ডিজিজ, যেটা লাইভস্টকের প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে খামারিদের বা কৃষকদের। তো এই রোগ হচ্ছে একটা বড় অন্তরায়। ল্যাক অফ অর্গানাইজড মার্কেট, গুড, এটা একটা ভালো পয়েন্ট যে আমাদের দেশে লাইভস্টক এবং পোলট্রির বাজার আছে, কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে যে বাজার, সেই বাজারটা নাই। এবং এই বাজারটা যদি তৈরি করা যায়, তাহলে আমরা মাঝে মাঝেই দেখি যে বিভিন্ন কৃষকরা দুধের বাজার পাচ্ছে না বলে দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনাটা ঘটতো না। হ্যাঁ, আমাদের দেশে আমরা জানি, কিছুক্ষণ আগে দেখলাম যে দুধের প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আছে। এখন এই ডিমান্ডটাকে কাজে লাগায় একটা ভালো একটা অর্গানাইজড ওয়েতে মার্কেট তৈরি করলে পরে আমাদের এই যে ঘটনাগুলো কখনো ঘটবে না। আর ইনএডুকেট কাভারেজ অফ এনিম্যাল হেলথ সার্ভিস, ওকে, এই যে এত রোগ, এত ডিজিজ, এই ডিজিজ কন্ট্রোল করার জন্য যে পরিমাণে লোকবল দরকার, সেই পরিমাণ লোকবল আমাদের দেশে নাই। এটা একটা বড় সমস্যা। লো ইনভেস্টমেন্ট ইন লাইভস্টক রিসার্চ, শেষ কথার বড় কথা, সেটা হচ্ছে
যে কোনো একটা সেক্টরকে ডেভেলপ করতে হলে সেই সেক্টরে রিসার্চ অপরিহার্য। রিসার্চ করা ছাড়া সেই সেক্টরকে আগায় নেওয়া সো টাফ। কিন্তু আমাদের দেশে এই লাইভস্টক সেক্টরটাকে আগায় নেওয়ার পেছনে বড় যে বাধাটা, সেটা হচ্ছে আমাদের এই লাইভস্টক সেক্টরে রিসার্চের জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে না। এ তো গেল প্রবলেমের কথা। চলো এবার আমরা দেখি যে অ্যাকশন মে বি টেকেন ইনটু কনসিডারেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ লাইভস্টক সেক্টর। এই যে এত সমস্যা, এত বাধা বিপত্তি, এগুলাকে পিছনে ফেলে কিভাবে আমরা সামনে আগাবো এবং সামনে আগানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করলে, কি কি অ্যাকশন নিলে এই প্রবলেমগুলো সলভ হবে, সেগুলো আমরা একটু দেখি চলো। Ensuring sustainable management of animal genetic resources and emphasizing the localized nature of the livestock production as well. আমরা অনেক কিছুর জন্যই বিদেশের উপর নির্ভরশীল। যেমন ইদানিং যদি আমি করোনার কথা বলি, হ্যাঁ, বিভিন্ন দেশ যেখানে নিজেরা নিজেদের ভ্যাকসিন উৎপাদনে ব্যস্ত, সেখানে বাংলাদেশ বা আমরা বাঙালিরা তাকায় আছি যে কবে কে একটা টিকা উৎপাদন করবে এবং আমরা নিয়ে আসবো। এবং টিকা উৎপাদন হলেও আমার যেটা বিশ্বাস যে সেই টিকা সেই দেশ নিজেদের চাহিদা মিটায় পরবর্তীতে বিশ্ববাজারে ছাড়তে ছাড়তে সময় নেবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ রিসোর্সের উপর গুরুত্ব দেওয়া উচিত। সেটা হোক টিকার ক্ষেত্রে, হোক এনিমেলের ক্ষেত্রে, হোক লাইভস্টক বা পোলট্রির ক্ষেত্রে। হ্যাঁ, আমি লাইভস্টক পোলট্রির কথা এই কারণে বলতেছি, আমাদের দেশে কিছু কিছু জেনেটিক রিসোর্স আছে, সেই জেনেটিক রিসোর্স, এনিমেলের জেনেটিক রিসোর্স আছে, সেই জেনেটিক রিসোর্সগুলোর উপর গুরুত্ব দিয়ে আমাদের দেশীয় গরুগুলাকে, দেশীয় ছাগলগুলাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে আমরা আমাদের বিদেশি গরু, বিদেশি ছাগল বা বিদেশি কোনো কিছুর উপর ডিপেন্ডেবল না হতে হয়। ইমপ্রুভিং ডায়াগনস্টিক ক্যাপাসিটি অ্যান্ড ভেটেরিনারি ক্লিনিক্যাল অ্যান্ড এক্সটেনশন সার্ভিস। হ্যাঁ, যেটা বললাম, এই যে হেলথ পার্সোনেলের অভাব, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসের অভাব, ট্রিটমেন্টের অভাব, এই সকল পূরণ করার জন্য আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি বাড়াইতে হবে, ক্লিনিক তৈরি করতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে কি কি করলে রোগ হবে না, কি কি করলে রোগ প্রতিরোধ করা যায়। তার জন্য এক্সটেনশন সার্ভিস বাড়াইতে হবে। এনশিওরিং ফিড অ্যান্ড ফোডার। হ্যাঁ, আমাদের দেশে লাইভস্টক এবং পোলট্রি প্রোডাকশনের জন্য একটা আরেকটা বড় বাধা, সেটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ত যোগান। এই খাদ্যের পর্যাপ্ত যোগানটা নিশ্চিত করতে হবে। প্রোভাইডিং ট্রেনিং টু দ্য ফার্মার্স। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ফার্মারদের নলেজের অভাব আছে। এই নলেজটাকে পূরণ করতে গেলে কি করতে হবে? ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ম্যানেজিং দ্য প্রসেসিং অ্যান্ড ভ্যালু চেইন অফ লাইভস্টক প্রোডাক্টস এফিশিয়েন্টলি অ্যান্ড এনশিওরিং বেটার মার্কেট লিঙ্কেজ। হ্যাঁ, মার্কেটের কথাটা আমি কিছুক্ষণ আগেও বলছি, আবারও বলা হচ্ছে যে একটা বেটার মার্কেট লিঙ্কেজ তৈরি করতে হবে। এবং এই যে কিছুক্ষণ আগে বললাম যে যে প্রোডাক্ট, যে এনিমেল প্রোডাক্টটা ডাইরেক্ট বাজারে যাচ্ছে না বা বাজারে যে চাইতে চাইতে নষ্ট হয়ে যাচ্ছে, যেমন মিল্কের কথা যদি বলি, তুমি যদি র মিল্ক বাজারে মার্কেটিং করতে চাও, সেটা যেদিন দুহাইলা সেই দিনের মধ্যে করতে হবে, অথবা তুমি ফ্রিজিং করে রাখলে 2-3 দিনের বেশি রাখলে নষ্ট হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি এইটাকে প্রসেসিং করে দই তৈরি করতে পারি, আইসক্রিম তৈরি করতে পারি, ঘি তৈরি করতে পারি, তাহলে কিন্তু বাজারে তার দামটাও আমি বেশি পাবো এবং সেটার শেলফ লাইফও বেড়ে যাবে, ভ্যালু অ্যাড হবে। সো এই প্রসেসগুলা বা এই প্রসেসিং প্ল্যান্টগুলা বা প্রসেসিং ম্যানেজমেন্টগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। প্রোভাইডিং লং টার্ম ক্রেডিট। হ্যাঁ, যারা উদ্যোক্তা আছে, উদ্যোক্তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করার জন্য আমরা তাদের জন্য লং টার্ম ক্রেডিটের ব্যবস্থা করতে পারি। অ্যান্ড ইনভেস্টিং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, সব কথার শেষ কথা যেটা, যে লাইভস্টক এবং পোলট্রির রিলেটেড রিসার্চে কী করতে হবে? ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। তাছাড়া এই সেক্টরটাকে আগায় নেওয়ার আর কোনো ভালো বা সাস্টেইনেবল রাস্তা নাই। চলো আমরা শেষ করি। শেষ করার আগে ছবিটা একটু দেখি। ছবিতে দেখা যাচ্ছে কি? বিফ স্টিক দেখা যাচ্ছে, তার সাথে একটা পানীয় দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা পানীয়র দিকে না যাই, তা আমরা বিফ স্টিকটাই দেখি যে এটাও একটা হচ্ছে আমাদের লাইভস্টক অথবা পোলট্রি থেকে পাওয়া একটা প্রোডাক্ট। তো আমরা যেটা জানি, বা এইখানে যে লাইনটা দেওয়া আছে যে এন্ড অফ দ্য ডে উই ডু এভরিথিং ফর এ বেটার লাইফ অ্যান্ড এ বেটার মিল। সত্য কথা, আমরা সারা দিন যাই করি সব কিছুর মূলে একটা কথাই থাকে যে আমরা একটা বেটার লাইফ চাই এবং একটা বেটার মিল চাই, ভালো খাবার, ভালো একটা জীবন। একটু যদি আমরা ভাবি, ভালো খাবারটা আমরা এনিমেল থেকে পেতে পারি,
যেটার ছবি এখানে আছে। আর এটা বেটার লাইফও আমরা এনিমেল থেকে পেতে পারি। কীভাবে? এইতে বিভিন্ন ধরনের এনিমেল এন্টারপ্রাইজ, ইন্ডাস্ট্রিজ অর বিজনেসের মাধ্যমে, যার মূলে আমাদের এই সকল এনিমেল, এই সকল লাইভ স্টক, এই সকল পোলট্রি। সো থ্যাংক ইউ অল। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।